আমার মনে হয়েছিল যে যখন নিচ্ছে তখন এটাকে আরেকটু সলিডিফাই করা, তারপরে একটা কলিং বেল বাজে। এবং মানে প্রথম ছবির পর যেই ভালোবাসাটা আমরা সবাই পেয়েছি সেইটা হলো দ্য বিগেস্ট অ্যাকমপ্লিশমেন্ট অ্যাকর্ডিং টু মি। বাচ্চাটা আমার সামনে দিয়ে এলো, আমাদের এরকম তাকিয়ে আছে, ঠিক আছে, আমি ওটা দেখেছি, আমার কি ভালো লেগেছে ওটা, যে ওর চোখে তো আমি ফেলুদা, মানে ও ফেলুদার দিকে তাকিয়ে আছে। আমার মা সিরিয়ালে বিল্টু নামে এখনো মানুষ আমাকে চেনে, বাট সেই জায়গা থেকে এখন গিয়ে যখন আমি তোপসে করে নিয়েছি, যে মানুষ আমাকে তোপসে বলে ডাকছেন বা এইটা সংখ্যা আস্তে আস্তে বেড়েছে, এই বাড়ি থেকে যদি আমার কাছে অফার আসে ডেফিনেটলি কি করবো। খুব ভালো আনসার, একটা হাততালি দিলাম। নমস্কার, আরো একবার হাইফাই আড্ডায় আমি রাই রয়েছি আপনাদের সঙ্গে। এবং আমি যেটা বলি যে সোশ্যাল মিডিয়ায় সবার রিকোয়েস্ট আমি চেষ্টা করি একটু রাখার, এবং বিশেষ করে সেটা যদি একটু বাচ্চাদের রিকোয়েস্ট হয় সেটা তো ডেফিনেটলি রাখার চেষ্টা করি। এবং প্রচুর বাচ্চারা আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড এবং ভীষণ খুশি, তার কারণ তাদের জীবনে বা এই বড় হওয়ার পথে ফেলুদা কিন্তু ভীষণভাবে একটা বলা যেতে পারে প্রাসঙ্গিক সাবজেক্ট। কারণ তাদের প্রচুর কৌতূহল ফেলুদাকে নিয়ে, প্রচুর রহস্য তাদের মনে হয় ফেলুদাই একমাত্র যিনি সলভ করতে পারবেন। আর আমিও আজকে এমন একটা জায়গায় বসে আড্ডাটা দিচ্ছি, আমি একটু বেশি কথা বললে আমি একটুখানি নার্ভাস হয়ে যাবো, আচ্ছা আমি একটু কম কথা বলি। কারণ আমি এই মুহূর্তে রয়েছি 1/1 বিষয় লেফরয় রোড, আপনারা সবাই জানেন কার বাড়ির অ্যাড্রেস বললাম, আর কোন ছবি আসছে সেটাও আপনারা জানেন, নয়ন রহস্য। এবং সন্দীপ রায়ের পরিচালনায় আরো একবার ফেলুদাকে আমরা অন স্ক্রিন দেখবো। আমার সঙ্গে এই মুহূর্তে ছবির কাছে সবাই রয়েছেন। নমস্কার। প্রথমেই আমি একটুখানি বলে রাখি, যদি আমার কিছু ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি, বিশেষ করে বাবুদাকে দেখে আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি। সবসময় হয়, স্টেজেও হয়, বাড়িতে তো আরো বেশি করে হচ্ছে। তো প্রথম প্রশ্নটাই আমার আপনার কাছে, যে এটা যেহেতু আমরা এই তিনজনের কেমিস্ট্রিটা আমরা সেকেন্ড টাইম দেখবো, আমরা কেমিস্ট্রিটা হত্যাপুরীতে দেখেছি এবং দর্শকদের অ্যাকসেপ্টেন্সটাও আমরা দেখেছি। কারণ আমরা যদি একটু রিসার্চ করি, হত্যাপুরী রিলিজের আগে অনেক কিছু লোকজন লেখালেখি করছিল যে কেমন হবে, বা যেহেতু ইন্দ্রনীলকে আমরা প্রথমবার ফেলুদা হিসেবে দেখবো এবং মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। তো আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই যে প্রশ্ন চিহ্নটা, সেটা কি আপনারও মনে হচ্ছিল যে কিভাবে লোকে অ্যাকসেপ্ট করবে প্রথমবার যখন তিনজনকে আনলেন? সেটা সবসময় মনে হয়, কারণ একটা নতুন টিম তো, কাজেই আর মানে আগের কয়েকটা টিম এমন ভাবে লোকের মনে গেঁথে গেছে যে প্রত্যেকবারই একটা নার্ভাস লাগে যে কিভাবে অ্যাকসেপ্টেড হবে। তো হত্যাপুরীতে গোড়ার দিকে কথা রটেছিল, সেটা তো হয়েছিল যে মানে ভালো মন্দ সব কানে আসছিল। তো তারপরে রিলিজের পর অনেকটা কমে যায়, মানে বেশি সংখ্যক লোক আমার মনে হয়েছিল যে এই টিমটা নিয়েছে। আর যে কারণে আমার মনে হয়েছিল যে যখন নিচ্ছে তখন এটাকে আরেকটু সলিডিফাই করা, তো যে কারণে নয়ন রহস্যটা করা, এবং এবারে আশা করি আরেকটু বেশি অ্যাকসেপ্টেন্স হবে আর কি, এই হচ্ছে। এবং নয়ন রহস্য যতটা পড়েছি, যতটা আমরা জানি, তাতে এটা নিশ্চয়ই একটা বিষয় আপনারা আমার সঙ্গে একমত হবেন যে অনেক জায়গাতেই ফেলুদা একটুখানি কিন্তু লালমোহন বাবুর দিকে ছেড়ে দিচ্ছিলেন অনেক কিছু। এখানে এই গল্পের একটা নতুনত্ব আছে, যেটা মানে ঠিক কনভেনশনাল ফেলুদার গল্প নয়, কিন্তু এর মধ্যে যেটা রয়েছে যে এই যে নয়নের সঙ্গে যে রিলেশনশিপ ইত্যাদি সব মিলিয়ে এটা একটা খুব ইন্টারেস্টিং দিক বলে আমার মনে হয়েছিল। প্লাস ওর যে পাওয়ারটা, সেটাও একটা খানিকটা কিন্তু সোনার কেল্লার মতো আর কি, মানে ওখানে একটা ইন্টারনেশন ছিল, এখানে একটা অন্যরকম পাওয়ার আর কি আছে। তো সেখানে আমার একটা ডেফিনেট একটা ইন্টারেস্ট ছিল। আর এমনি তো মোটামুটি সকলে মানে কেমিস্ট্রিটা অনেকটা ঠিকঠাক হয়েছে আর কি, আরেকটু পাকাপোক্ত হয়েছে আর কি, যেটাকে আমি বলবো। কাজেই সব মিলিয়ে খুব একটা ইন্টারেস্টিং গল্প বলে আমার মনে হয়। আমি একটুখানি রানাদার কাছে জিজ্ঞেস করবো যে এই যে বাচ্চারা তো ফেলুদাকে যেরকম ভালোবাসে, তারা কিন্তু জটায়ুকেও খুব ভালোবাসে আর কি, এবং জটায়ুও কিন্তু তাদের মধ্যে ভীষণ পপুলার একটা ক্যারেক্টার। তো আমাকে যদি একটু বলো, নয়ন রহস্য তো অনেকটা জটায়ুর কাঁধে অনেক দায়িত্ব রয়েছে আর কি। তো হ্যাঁ, ফেলুদা তো এবার জটায়ুকে বলেন যে আপনি আমার ভূমিকায় অভিনয় করুন, তাতে কিন্তু বেশ খুশি হয়, মানে এমন নয় যে ভয় পেয়ে যায়, বেশ খুশি হয় এবং চেষ্টাও করেন কিছু কিছু জায়গায়
জটায়ু সুলভ ভাবে দেরি হচ্ছে না আর কি। খুবই কলোকাল শব্দ বলতে গেলে, কিন্তু অ্যাপ্রিসিয়েশন পায়। মানে ফেলুদা কিন্তু ভালো বলে আপনি বেশ বেশ ভালোভাবেই মানে ব্যাপারটাকে পালন করেছেন, ভালো করেছেন। সেটা একটা খুব ইন্টারেস্টিং দিক এই গল্পটাতে, একটা নতুন একটা মাত্রা গল্পের এবং চরিত্রের দুটোই আছে। সেটা এনজয় করলাম, সেটা একটা নতুন রকম লাগলো আর কি, মানে ওর ভূমিকায় অভিনয় করতে গিয়ে কি হতে পারে। তো আমাকে একটু যদি, যদিও আমরা সবাই ছবিটা দেখবো, জাস্ট কৌতূহলটা একটু বেশি বলে বলছি যে এই যে তুমি নিজেই বলে দিলে যে ফেলুদা মাঝে মাঝে বলেছেন যে আপনি ফেলুদা হয়ে যান আর কি, তো সেরকম কোনো একটা পার্টিকুলার সিন কি আমাদের সঙ্গে শেয়ার করা যায় যেটা খুব মজার, যে এরকম হয়েছিল শুটিং এ বা এরকম কিছু? না, মানে ফেলুদা যখন প্রথম বলেন তখন একটা সন্দেহ কোথাও যেন ছিল ইয়ের মনে, লালমোহনের মনে, সেটা সত্যি আপনি মিনিট মানে সত্যি এটা জিজ্ঞেস করে আপনি সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই, খুব সহজে বলে। তারপরে একটা কলিং বেল বাজে এবং সে দরজাটা খুলে তাকে সেই ভূমিকায় অভিনয় করতে হয়। সেখানে একটুখানি নাগানি জীবনী খান, কিন্তু আবার একটা অদ্ভুত কোথাও একটা স্মার্টনেসও, মানে ওনার সুলভ একটা স্মার্টনেস দেখিয়েছে কিন্তু লালমোহন। মানে এই যে জটা মানে রানাদার কথা যেভাবে উনি ছেড়ে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু কৌতূহলটা আরো বেড়ে যাচ্ছে যে সত্যি কলিং বেলটা বাজার পর কিরকম ভাবে রিঅ্যাকশনটা ছিল, এটা দেখার জন্য খুব এক্সাইটেড। দু তিন জায়গাতেই আছে গল্পটা, এবার আপনি এটাকে কন্ট্রোল করুন, আমি নিছক একেবারে শ্রদ্ধা করব, এবার আপনি সামাল দিন, এই টাইপের একটা ব্যাপার। তো আজকে যেহেতু আমরা সবাই জানি যে এবার একটুখানি ফেলুদা আমরা গরমের ছুটিতে দেখবো, বাচ্চারাও খুব এক্সাইটেড, কারণ ছোটবেলা থেকেই শীতের ছুটি মানেই ফেলুদা, সেটা আমার মনে আছে আমার বাড়ির পাশে প্রিয়া, এবং সেই ছবিটা ডেফিনেটলি ফেলুদার ছবি প্রিয়াতে আসতো, এবং হতো না যে কিছু কিছু বাংলা ছবি আসছে তো ফেলুদার ছবি সবসময় থাকবে, তো হেঁটে হেঁটে যাওয়া দেখা। কিন্তু এবার গরমকালে ওয়েদার অনুযায়ী কিন্তু গরমকাল আজকে ঠিক খুব একটা মনে হচ্ছে না। তুমি একটু আগে বলছিলে যে মানে বড়দিনের ক্লাইমেট যেরকম থাকে আর কি, ওয়েদারটা যেরকম থাকে সেরকমই। বড়দিনের ক্লাইমেট শুধু না, বড়দিনের একটা যেটা মানে অসুবিধা সেটা হচ্ছে ছুটি স্প্যানটা ভীষণ কম। এটা কিন্তু আমাদের একটা ভালো, এটা একটা প্লাস পয়েন্ট, মানে গরমে রিলিজ করার এটা একটা প্লাস পয়েন্ট। এবং গরম বেড়ে গেলে কিন্তু ছুটিটাও বেড়ে যেতে পারে, আর আপাতত শীত কলকাতায় হয় না তাই ছুটি বাড়ে না। আমি এবার ফেলুদার কাছেই চলে আসবো, ইন্দ্রনীলদার কাছে আসছি। যে আমি দেখছিলাম, যেহেতু তোমাদের একটা শো আমি করেছিলাম, সেখানে দেখছিলাম যে বাচ্চারা বলো বড়রা বলো তোমাকে খুব সুন্দরভাবে সবাই অ্যাকসেপ্ট করে ফেলুদা হিসেবে আর কি। তো এটা তুমি কতটা এনজয় করো বিষয়টা, কারণ এর আগে ফেলুদা আমরা দেখেছি অনেককে, তো তোমার কেমন লাগে? সাংঘাতিক এনজয় করি এই কথাটা, মানে এইটা তো দ্যাট ইজ হোয়াট উই ওয়ার্ক ফর। আমি যখন ফেলুদা করার আমার ইচ্ছে হয়েছে, আর যখন আমাকে মানে বাবুদা কাস্ট করেন, তারপর তো মেইন মানে টাস্কই এটা ছিল যে আমি কি ফেলুদা হয়ে উঠতে পারবো, মানে দর্শকের চোখে ফেলুদা হয়ে উঠতে পারবো কিনা, ফার্স্টলি ডিরেক্টরের চোখে হয়ে উঠতে পারবো কিনা, এরপর ফাইনালি তো অ্যাকসেপ্টেন্সটা। তো ওই জায়গাটা থেকে মানে প্রথম ছবির পর যেই ভালোবাসাটা আমরা সবাই পেয়েছি, শুধু আমার কথা বলবো না, আমরা তিনজনই, সেইটা হলো দ্য বিগেস্ট অ্যাকমপ্লিশমেন্ট অ্যাকর্ডিং টু মি। আর সেইটা আমরা এবার আরো একটু কনসলিডেট করার চেষ্টা করছি, আর একটু যাতে আরো ভালোবাসাটা একটু আর একটু পোক্ত হয়, আর একটু স্ট্রং হয়, আর আরো বেশি লোক আমাদেরকে ভালোবাসে, আমাদের কাজ ভালোবাসে। ফেলুদা জটায়ু আর তোপসেকে অ্যাবসলিউটলি অ্যাকসেপ্ট করে নেওয়া হয় যে এরাই ফেলুদা তোপসে আর জটায়ু, সেটাই আমাদের টাস্ক। কিন্তু খুব ভালো লাগে, মানে আমার মনে আছে হত্যাপুরীতে একবার আমরা যখন ওই মুভি হল ভিজিটে যাই, তখন বেরিয়ে আসছি, ভিড়ে সাইন টাইন দিচ্ছি, একটা বাচ্চা মানে ওর হাইটটা এইটুকু, হ্যাঁ, আমি দাঁড়িয়ে এরকম এরকম করছি, অটো ব্যবসা, হ্যাঁ কি নাম তোমার, এসব করছি, বাচ্চাটা আমার সামনে দিয়ে এলো, আগে এরকম তাকিয়ে আছে, ঠিক আছে, আমি ওটা দেখেছি, আমার কি ভালো লেগেছে ওটা, যে ওর চোখে তো আমি ফেলুদা, মানে ও ফেলুদার দিকে তাকিয়ে আছে হা করে, খুব মেসমেরাইজড গেছে এটা, আমার ওটা খুব ভালো লেগেছে। মানে না আমরা দেখছিলাম তো একটা অনেকগুলো স্কুলের বাচ্চা মিলে তোমাকে একটার পর একটা প্রশ্ন করছিল যে ফেলুদা তুমি কি ভেজিটেবলস খাও, মানে যেগুলো ওরা পছন্দ করে না সেগুলো ফেলুদাকে আর কি জিজ্ঞেস করছিল। মা তো জোর করে ভেজিটেবল খেলে কি ফেলুদা হবো, মানে 8 থেকে 80 হিসাবটা তো সব ছবিতে পাওয়া যায় না, এটা খুব ইউনিক একটা ব্যাপার। মানে এবং আমরা দেখছিলাম যে ইন্দ্রনীল দাস এখানে মানে
কোটানকোট ফেলুদা হয়ে ভীষণ ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছিল, কারণ বুঝতে পারছিল যদি একবার বলে আমি ভেজিটেবল খাই না, তাহলে কিন্তু বাচ্চারা বাড়িতে গিয়ে বলে ফেলুদা খায় না, আমিও খাবো না। আচ্ছা একটা কথা বলো, যে এটা আমি তোমার কাছে আমার এটা প্রশ্ন, যে ইন্দ্রনীল সেনগুপ্তর আমাদের কাছে একটা ইমেজ আছে, মানে আমি বলতে চাইছি আমাদের কাছে এভাবে বললাম কথাটা, মানে ধরো কলেজে যে মেয়েরা পড়ে, মেয়েরা করেই বলছি কথাটা, বা যারা চাকরি করে, তো তাদের কাছে ইন্দ্রনীল সেনগুপ্ত একজন বাঙালি অভিনেতা যিনি বম্বেতে একটু বেশি কাজ আমরা তাকে দেখেছি, এবং তার একটা ইমেজ আছে, কখনো সে ভীষণ রোমান্টিক একজন হিরো, বা কখনো একটু অন্য সেন্সে তাকে আমরা কাজ করতে দেখেছি। তো যখন তোমার কাছে ফেলুদার অফারটা এলো, সেটা কি তোমার একটুখানি মানে নিজেকে কি একটা হোমওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে এই অ্যাকসেপ্টেন্সটা এবার বাচ্চাদের কাছেও সেই ফেলুদাকে খুব ফেভারিট হতে হবে? কারণ এর আগে তোমার যে কাজগুলো দেখেছি আমরা, সেগুলো তো খুব একটা বাচ্চা স্পেসিফিক কাজ নয় যে ছোটরা খুব এক নামে চেনে বা ছোটরা খুব ভালোবাসবে, সেরকম যেহেতু বিষয়টা ছিল না, তো সেটা কি একটা কোনো স্পেশাল হোমওয়ার্ক তুমি আলাদা করেছিলে? দেখো, সব চরিত্রের জন্যই আমাদের খাটতে হয়, সেটা শুধু ফেলুদার জন্য না, সব চরিত্র হয়ে উঠতে হয়। এবং আমরা যখন চরিত্রটার জন্য কাজ করি তখন কিন্তু শুধু চরিত্রটার জন্য কাজ করি, আমরা এটা ভেবে কাজ করি না যে ওয়েদার ইট ইজ মানে এটা কাকে আপিল করছে সেটা দিয়ে কাজ করি না। ফেলুদা অ্যাজ সাচ বাচ্চাদের একটা পছন্দের চরিত্র, তো আমি যদি ফেলুদা হয়ে উঠতে পারি তো বাচ্চাদের ভালোবাসাটা ইনভেরিবলি পেয়ে যাব। সো আমার জন্য টাস্কটা ছিল ফেলুদা হয়ে উঠি, যদি ফেলুদাটা কনভিন্সিং করতে পারি তাহলে বাচ্চা কেন, সবারই ভালো লাগে ফেলুদা। সো সেইটা ছিল আমার টাস্ক। আর পরে যা দেখলাম, এই যে বাচ্চাটার কথা বললাম, তো মনে হচ্ছে যে মানে অনেকটাই করতে পেরেছি, থ্যাঙ্কফুলি। আরো বেটার হতেই পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু যখন কাজ করার সময় এটা ভেবে করিনি যে বাচ্চাদের জন্য করছি। কাজ করার সময় শুধু এটা ভেবে করেছি যে এবার আমি আমার ফেলুদার দায়িত্বটা এখন আমার শোল্ডার্স এর উপর আছে, আমার ওটা নিয়ে এগোতে হবে। নয়নরহস্য গল্পটার মধ্যে একটি বাচ্চা ছেলেকে আমরা দেখেছি অভিনয় করতে, এবং আজকে আড্ডার মধ্যে সে নেই, তার গল্প শুনবো আমরা, বাবুদার কাছ থেকে শুনবো, আরো সবার ও যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছে শুনবো। তো এই আড্ডার মধ্যে আমাদের কাছে একটা বাচ্চা রয়েছে আর কি, সে খুব একটা বাচ্চা নিজেকে বলতে ভালোবাসে না, কিন্তু আপাতত আর কি বাচ্চা ওই হেসে ফেললো। আমি একটুখানি যাই তোপসের কাছে, তোপসে বলে কে কে এখন ডাকছে যে এই তোপসে যাচ্ছে, তোপসে একটা সেলফি তুলবো, এরকম কি হয়েছে? হ্যাঁ হয়েছে, মানে আমার কাছে তোপসে হিসেবে এখন অব্দি বেস্ট যেটা মেমোরি আমি বলবো, যে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো গাড়ি থেকে জাস্ট নামি এবং মেন রোডের উপরই একজন, মানে আমাকে নামতে দেখে সে মানে তার গাড়ির মধ্যে ফ্যামিলির সবাই ছিলেন, তো আমাকে গাড়ি থেকে বলেন যে তুমি তোপসে না, তোমার হত্যাপুরি কিন্তু দেখেছি, আমার কিন্তু তিনজনকেই খুব ভালো লেগেছে। তো আমার কাছে এটা অনেক বড় পাওনা ছিল। আর ডেফিনেটলি যে মানে নর্মাল দর্শকদের থেকেও আমরা, যেরকম ইন্দ্রদা বলছিল যে হল ভিজিটের সময় আমরা যেরকম দেখেছিলাম যে যেরকম ভাবে স্পেশালি বাচ্চারা অ্যাকসেপ্ট করছে, তো সেখানে গিয়ে একটা ভালো লাগা থাকছে যে বাইরে যাই হয়ে যাক না কেন, এটা তো একদম মেইন ভাবে বাচ্চাদের জন্যই বানানো, তারপর এটা আট থেকে আসি সবার পছন্দের জায়গা হয়ে গেছে। সো বাচ্চাদের যখন একদম সিম্পলিসিটির জায়গা থেকে তারা পছন্দ করছেন, তো নিজেরও ভালো লাগছে যে না, কিছু তো হয়তো হয়েছে। আচ্ছা, যেহেতু তোমাকে আমরা টেলিভিশনে কাজ করতে দেখি, তো টেলিভিশনে কাজ করলে তো একটা আলাদা পপুলারিটি থাকে, সেই চরিত্রটার নামে তোমাকে সবাই চিনতে থাকে, ডাকতে থাকে, আবার এদিকে তোপসে তুমি করছো, এই দুটো কি কোথাও গিয়ে একটু ক্ল্যাশিং বলে তোমার মনে হয়? না, ক্ল্যাশিং সেভাবে আমি বলবো না, মানে দেখো আজকে মানুষ আমাকে ছোটবেলা থেকে দেখে এসছে, মানে আমি স্পেসিফিক করে দিচ্ছি, আমার মা সিরিয়ালে বিল্টু নামে এখনো মানুষ আমাকে চেনে, বাট সেই জায়গা থেকে এখন গিয়ে যখন আমি তোপসে করে নিয়েছি, যে মানুষ আমাকে তোপসে বলে ডাকছেন বা এইটার সংখ্যা আস্তে আস্তে বেড়েছে, কারণ ওইটা আমি অনেক আগে করেছিলাম, সেটা কন্টিনিউ হয়ে আসবে, এমন না যে ওটা পুরোপুরি থেমে যাবে। তো এইবার যেখান থেকে যেরকম ভাবে আসছে, মানুষের ভালোবাসাটা আর মানুষ যাতে কাজটাকে পছন্দ করে, এটা মেইন উদ্দেশ্য। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে একদম রিসেন্ট টাইমসে, মানে একটু ঠাম্মা দাদু এনারা যারা রয়েছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে টিভিটাই দেখা হয় তাদের, তো তাদের তরফ থেকে কিন্তু এই বিল্টুটা আমি বেশি শুনতে পাই। কিন্তু ধরো যারা সেভাবে যেতে পারে সিনেমা হলে, সিনেমা দেখতে পাচ্ছেন, তাদের তরফ থেকে আমি তোপসেটা পাচ্ছি, সো ভালো লাগছে, আমার কোনো অসুবিধা হয় না এই ক্ল্যাশটাতে। তোমাকে এবার আমি একটা প্রশ্ন করবো, একটু কঠিন প্রশ্ন। আমরা কিন্তু তোপসের চরিত্রে একটা সময় টানা পরমব্রত চ্যাটার্জিকে দেখতাম, এবং তারপরে আমরা পরমব্রতকে ফেলুদার চরিত্রেও দেখেছি। তো তোমার কাছে যদি কোনোদিন এরকম ফোন যায় এবং তোমাকে ফেলুদার চরিত্র করতে বলে বেশ কিছু বছর পরে, যখন ইন্দ্রনীল দার বেশ বয়স হয়ে যাবে, তখন তো তুমি কি সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবে? এই বাড়ি থেকে যদি আমার কাছে অফার আসে, ডেফিনেটলি কি করব।
খুব ভালো আনসার, একটা হাততালি দিলাম কারণ এটা খুব বুঝে শুনে সুন্দর উত্তর দিয়েছে, খুব সুন্দর উত্তর, থ্যাংক ইউ। এবার আমি যাবো, একটা বাচ্চা তো এখানে অভিনয় করেছে, যে আজকে তো ওর সাথে আড্ডাটা হলো না, ওকে দেখেছিলাম সেদিনকে, তো একটু যদি ওর সম্পর্ক আমাদের না, ওর সম্পর্কে মানে ওকে নিয়ে তো আমি কাজ করেছি হত্যাপুরীতে। হত্যাপুরীর গোড়ার দিয়ে একটা ছোট্ট দৃশ্য ছিল যেখানে একটা বাচ্চার প্রয়োজন ছিল এবং ওকে আমরা বাঁচি অভিনবকে, অভিনব নয় ভীষণ পার্টিকুলার। এখন ওকে নিয়ে একটা দিনই কাজ করি আমি হত্যাপুরীতে, কিন্তু একটা দিন কাজ করে আমার মনে হয়েছিল যে ছেলেটা অত্যন্ত ব্রাইট, অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং ওই বয়সে ভীষণ টেকনিক্যালি কনসিয়াস, মানে ক্যামেরাটা কোথায় বসাচ্ছি, ক্যামেরাটা কোথায় এ করছি, ভীষণ ভাবে নজর রাখতো। কাজে আমার ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে এই রে এবার নয়ন রহস্যটা করে ফেলতে পারলে ভালো হয়, কারণ বেশি বড় হয়ে যাবে তা না হলে, বেশি গ্যাপ দিলে। তো নয়ন রহস্য কিন্তু পার্টলি এই তিনজনকে আরেকটু পাকাপোক্ত করা এবং অভিনবের জন্য। আচ্ছা, অভিনব আমাকে বলেছে যে সন্দীপ আঙ্কেল একদমই রাগী না, উনি যখন আমি শর্ট দিয়েছি একদমই উনি রাগী না। একটা কথা জিজ্ঞেস করবো, আমরা রাখবো কেন, যদি ভালো শর্ট দেয় হচ্ছে না। একটা মানে আমরা সবাই জানি এবং আমরা ইন্টারভিউজেও দেখেছি যে আপনার বাবার সম্পর্কে, যে উনি সবসময় বলতেন যে চাইল্ড অ্যাক্টরকে কিন্তু সবসময় ওকে সমান রেসপেক্টটা দেওয়া উচিত এবং সেভাবেই ওকে ট্রিট করা উচিত। এবং একটা ক্লিপিংস আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল, যে আজকে সোহম যে তখন মৃত্যু ছিল এবং মমতা শঙ্করকে ভিউটা দিচ্ছিল এবং ও করছিল এবং উনি বলছিল যে আমি কি যাবো শর্টটা, আপনি ঠিক আছেন তো, এরকম করে। তো হ্যাঁ, মামা হাত টাত তুলছিল। তো এটা আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো যে যখন আপনি অ্যাজ এ ডিরেক্টর কাজ করেন আর কি, আপনিও কি বাচ্চাদেরকে একটু আলাদা প্যাম্পার করা হয় নাকি ওদেরকে অন্যদের মতো? না, প্যাম্পার করলে আমার মনে হয় না খুব একটা কাজ হয়, মানে বেশি গাল টিপলে, বেশি চকলেট লজেন্স দিলে খুব একটা কাজ হয় না, তাহলে ওগুলোই খায় কাজ। এখন কাজে আমার মনে হয়েছে যে আমি যেভাবে ইন্দ্রনীলের সঙ্গে কথা বলছি সেভাবে ওর সঙ্গেও কথা বলছি, তাতে ও একটা অদ্ভুত একটা কনফিডেন্স পেয়ে যায়। আর আমি ভীষণ ফ্রিডম দিই, আমি ফ্রিডম দিই এবং মানে আমি বলি যে ঠিক আছে আমি আছি, তোমরা চিত্রনাট্য পড়েছো, সব পড়েছো, করো, তারপর যদি কোথাও কিছু প্রবলেম হয় তাহলে তো আমি আছি। কিন্তু সচরাচর ওটা হয় না, মানে বিশেষ করে এর ক্ষেত্রে আমি কনফিডেন্ট ছিলাম যে এ ওই ধরনের ছেলে নয় এবং এ যা বলবো তাই করবে। এবং ওকে শুধু বলা ছিল যে তুমি জাস্ট স্ক্রিপ্টটা পড়ো, মা বাবার সঙ্গে বেশি রিহার্স করো না। আচ্ছা, মানে তাহলে একটা অদ্ভুত একটা জিনিস ঢুকে যায় মধ্যে আর কি। যে তুমি পুরো একদম আমাদের সেটে এসো, সেটে এসে তুমি যা করার করো, বাড়িতে জাস্ট পড়ো, মুখস্থ ছিল সমস্ত পুরো ব্যাপারটা মুখস্থ ছিল এবং খুব মানে খুব আরাম ছিল আর কি ওর সঙ্গে কাজ করে আর কি। এটা ডেফিনেটলি বলবো। আর আশা করিও এরকমই থাকবে, মানে বড় হবে নিশ্চয়ই, কিন্তু এরকম থাকবে অন্তত, মানে এই ইন্টেলিজেন্স এবং এই বুদ্ধিটা যদি থাকে এবং খুব ব্যালেন্সড এবং কোনো রকমের কোনো প্রবলেম নেই, মানে যেটা হয় না যে সারাক্ষণ ভয় লাগে যে একটু বেশিক্ষণ শুটিং হচ্ছে, কি করবে, কিন্তু কোনো রকমের কোনো কমপ্লেন নেই। আমি একটা কথা বলতে চাই, বাবুদা জাস্ট বললেন, তুমি জিজ্ঞেস করলে যে তুমি কি নয়নকে প্যাম্পার করতে আলাদা ভাবে, বাবুদা বললো না আমি ইন্দ্রনীলের সঙ্গে যেভাবে ব্যবহার করি সেভাবেই নয়নের সঙ্গে ব্যবহার করি। বাবুদা রিয়েলাইজ করছেন না যে উনি মানে নয়নকে প্যাম্পার করতেন, কিন্তু ব্যাপারটা হলো আমাদেরকেও প্যাম্পারই করতেন, এর জন্য উনি সবাইকে প্যাম্পার করেন। হ্যাঁ, এর জন্য বুঝতে পারছেন না যে নয়নকে প্যাম্পার করছেন কি করছেন না। আচ্ছা, ইন্দ্রনীল একটা কথা বলো, যদিও আমরা খুব একটা সোশ্যাল মিডিয়া কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু কোথাও গিয়ে যে অনেক নেগেটিভ কমেন্টস তো আসে, সো সেগুলো কি কখনো তুমি দেখেছো বা কমেন্টস গুলো কি তুমি চেক করো? মানে না, ওটা আমি কনসিয়াসলি করি না, কারণ কি হয় যে অনেক নেগেটিভিটি আছে সোশ্যাল মিডিয়াতে। পজিটিভ একটা হলে নেগেটিভ 100টা আছে, সেটা শুধু আমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আছে। সবাইকেই আজকাল খুব অনেক খারাপ খারাপ কথা বলা হয়, আর আমরা কিন্তু ক্রিটিসিজমের জন্য একদম রেডি আছি। ক্রিটিসিজম ইজ ফাইন, কিন্তু ক্রিটিসিজমের একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আর জাস্টিফাইবল ক্রিটিসিজম হতে হবে, রিজনেবল কথা বলো। আবল দাবল ক্রিটিসিজম বা ক্রিটিসিজম ফর দ্য সেক অফ ক্রিটিসিজম বা ইন এ ভেরি ফাউল ব্যাড ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং যেটা আমার মনে হয় না যে আমাদের এই পজিশনে এসে বা হোয়াটএভার পজিশন, এভরি হিউম্যান বিইং মানে শুড নট বি সাবজেক্টেড টু ফাউল ল্যাঙ্গুয়েজ আর ডিমিনিং ওয়ে অফ ক্রিটিসাইজিং। তো
তো সেগুলোর থেকে নিজেকে আমরা দূরে রাখার চেষ্টা করি, আমি তো অ্যাটলিস্ট করি, সবাই করে আমার মনে হয়। হ্যাঁ, তো ওইটা দূরে রাখার তো একটাই রাস্তা আছে, যে ইগনোর, হ্যাঁ, ডোন্ট রিড ইট, বিকজ ইফ it will be a lie if I tell you that আমি পড়ি কিন্তু আমার কিছু এসে যায় না, কারণ the languages and the things they write and they say are মানে এক্সট্রিমলি ডিমিনিং, আর ওটা এফেক্ট করবেই করবে। তো সেটা থেকে বাঁচার একটাই রাস্তা আছে, না পড়ি, না পড়লে আমি জানবোই না, আর সেটা পড়া তো আমার কোনো ইয়ে নেই, মানে রেসপন্সিবিলিটি নেই, সো আমি পড়ি না, দেখি না। বাবুদা, একদম আন্টিফ্যান্ডার শেষের দিকে, তো যদিও হত্যা পরীক্ষা আমরা দেখেছি, কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা হিসেবে বেছে নেওয়া, এটা কি মানে এটা মানে আমরা কিন্তু জানতে পারি যে কি কারণে এভাবে আপনি ভেবেছিলেন যে ওনাকেও আমরা দেখতে পারি ফেলুদা হিসেবে? কারণে আমার মনে হয়েছিল, আমার জিনিস মনে হয়, আপনি বলুন তারপর আমি বলবো। না, আমার যেটা আমি সব জায়গাতেই বলে এসেছি যে প্রথমবার যখন এসেছিল তখন মনে হয়নি, যখন দ্বিতীয়বার ছিল তখন মনে হয়েছিল। এটা সেই গ্যাপটা কিন্তু অনেক বেশ কয়েক বছর ছিল, এবং যেখানে সব দিক থেকেই ওর মানে ম্যাচুরিটির দিক থেকে, বয়সের দিক থেকে, মানে কথা বলার দিক থেকে, কারণ মানে প্রথমে যেটা আমি সকলকেই বলেছি যে প্রথম যখন দেখা হলো ফেলুদা করতে চায় কিন্তু বড্ড বেশি ইংরেজি ব্যবহার করছে, ইত্যাদি করছে, বাংলা খুব কম করছে, এবং সেটা করলেও খুব যে একটা ভালো পরিষ্কার ভাবে করছে তা নয় আর কি, মানে মাঝে মাঝে হিন্দি ইংরেজি সব মিশে এসে যাচ্ছে, যেটা পরের বার ছিল না। যেটা পরের বার আমার মনে হয় খুব কনসিয়াস হয়ে গেছে, যখন কনফিডেন্স বেড়েছে, কনসিয়াস হয়ে গেছে, মানে হ্যাঁ কনসিয়াসলি অ্যাভয়েড করছিলে, দেখো সেটা আমার মনে হয়েছিল যে সেটা 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 হয়েছে, এবং বয়স টয়স সব দিক থেকে আমার মনে হয়েছিল যে, আর এখন একটা সুবিধা হয়েছে তিনজনেরই যা বয়স, আমরা কিন্তু একটু যেমন মানে একটা সময় মনে হতো না যে একটু বেশি করে ফেললে ভালো ফেলুদা, কারণ বয়স বেড়ে যাচ্ছে ইত্যাদি, যেটা বেনুর ক্ষেত্রে হয়েছিল, পরের দিকে হয়েছিল, যেটা মানে আসলে বড় পর্দায় বয়সটা একটু বেশি ধরা যায় আর কি, মানে টেলিভিশন থেকে। তো এখন আমি খুব কনফিডেন্ট যে মানে একটু হয়তো 1 বছর 1.5 বছর গ্যাপ দিয়ে একটা করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি করতে পারবো কিনা, জানি না, কিন্তু মানে সেই রিস্কটা নেওয়া যায়, যেটা সবার ক্ষেত্রে নেওয়া যায়, একটু দ্রুত করতে হতো পরপর ফেলু। আমি এবার বলি, আমার যদি আমাকে অফিস থেকে বলেছে যে তোর এই চিন্তাধারাগুলো তুই আর্জাই করিস, বাবুদার সামনে গিয়ে প্রকাশ করিস না, কিন্তু আমি ভাবলাম যে এই যে ওনার যখন আমরা সত্যজিৎ রায়ের স্কেচ দেখি, তো উনি তো একটা জিনিস ভেবে সবসময় করতেন, তো সামাও আমার মনে হয় যে ওনার স্কেচের মধ্যে নাকটা খুব প্রেফারেন্স আছে আর কি, তো যেহেতু খুব পিকালো নাক, ওই জন্য কি কোথাও গিয়ে মনে হয়েছিল যে ইন্দ্রনীল নাকের জন্য আমার মনে হয় না কাউকে কাজ করা যায়, স্কেচের সাথে ম্যাচ করেছে অল্প বলতে। না, আমার মানে যেমন ফেলুদা গোড়ার দিকে তো ভীষণ একটা কমিক্যাল লুক ছিল, কিন্তু একটু ঝগড়া ইত্যাদি, কিন্তু পরে বাবা দেখলেন যে এটা বেশি দিন চালানো যাবে না আর কি, কাজেই কিন্তু যেটা পাল্টেছে সেটা হচ্ছে লালমোহনের লুকটা পাল্টেছে। জটায়ু কিন্তু একেবারে অন্যরকম ছিল ইলাস্ট্রেশনে, কিন্তু সন্তোষদা আসার পরে, সন্তোষদার ম্যাজিকটার পরে মানে জটায়ুটা পাল্টে যায়। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটা ফিল্মের চরিত্র একটা লিটারারি চরিত্র মানে ইলাস্ট্রেশন পাল্টে দিল, এটা ক্ষেত্রে হয়েছে। কিন্তু না, শুধু নাক নয়, আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই, যে আমি যখন প্রথমবার ভাবি আমি তো ফেলুদা এরকম, তখন তো আমি তো অ্যাক্টিং ফ্যাক্টিং করি অনেক আগের ছোটবেলার কথা, তখন কি ছিল যে ডেফিনেটলি আমরা যখন ছবি দেখে ওখান থেকে রিলেট করি, আমরা তো এটা ভাবি না যে আমার পার্সোনালিটিটা এরকম আছে কিনা, বা আমি এত শার্প কিনা, বা আমি এত অবজারভেন্ট কিনা। সো তখন কিন্তু ওই ছবি দেখেই আমার মনে হয় যে আমাকে মানাবে ফেলুদা। আর আমি এটাও বলছি যে আমি যদি আরো ছোট হতাম বয়সে, আমার কিন্তু এটাও মনে হতো যে আমি তপসিও করতে পারি, হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি ফিজিক্যালি আমার মনে হবে না যে আমি লালমোহন বাবু করতে পারবো। সো ওইটা তো ভিজুয়াল একটা ব্যাপার আছেই, ওটা তো নিশ্চয়ই থাকে, নোয়িংলি আননোয়িংলি থাকেই ওটা। লালমোহন বাবু যে চরিত্রটা যিনি করেন আর কি, তার একটা ইউনিক চেহারা থাকে, এবং আমার মনে আছে আমাদের কলেজের একজন স্যারকে আমরা সবাই সবসময় জটায়ু বলেই ডাকতাম, মানে ওরকম চাপ, ওরকম দাড়ি বলছি গো, তো উনি আমাদের বলেছিলেন যে ওনার কাছেও নাকি অফার গিয়েছিল একবার, কিন্তু উনি কমফোর্টেবল না। তো তোমার তো একটা প্লাস পয়েন্ট আছে যে এই যে তোমার লুকটা, তো তোমার কাছে অফারটা কি করে এসেছিল, মানে যেহেতু তোমাকে আমরা মানে পরিচালনার দায়িত্ব দেখি, অভিনয় করতে দেখেছি, কিন্তু হঠাৎ করে জটায়ুর মতো একটা চরিত্র কিভাবে এসেছিল? হ্যাঁ, এটা খুব আশ্চর্যের ব্যাপার, কিন্তু এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আমিও অতীব মানে অবাক হয়েছিলাম,
কিন্তু আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, আচ্ছা তাদের মুখ থেকে আমি শুনছিলাম যে বাবুদা আমাকে ডাকতে পারেন। আচ্ছা তো ডাকতে পারেন, কবে ডাকবে বুঝতে পারছি না, ওয়েট করছি কবে যদি ডাকে আর কি। তো মনে হলো যে এই বন্ধুটি হয়তো মিথ্যে কথা বলছে। কিন্তু বলার কোনো কারণ নেই, কারণ আমার তো অ্যাক্টিং এ সেরকম কোনো মানে অভিনয় করবো এক বিরাট এটা তো ছিল না কোনো কালে। সেটা বরঞ্চ একটু একটু করে হয়ে যাচ্ছে, মানে লোভ তো একটা জিনিস ঢুকে সম্বল করে যায় না, কিন্তু তখন আমার সত্যি ছিল না, মানে বিলিভ মি। কিন্তু শুনছিলাম, তো হঠাৎ করে একদিন মানে খবর এলো যে সিধু বাবুদার অ্যাসিস্ট্যান্ট, সে আমার ফোন করলো যে একবার এসো বাবুদা দেখা করতে হবে। তখন বুঝলাম নিশ্চয়ই একটা কিছু হবে। তো এসে বসায় বাবুদা বললেন যে তুমি তো জানো কেন ডেকেছি তোমাকে। হ্যাঁ জানি, আমি তো জটাই বলি। তখন যে আমার যে কো ডিরেক্টর সুদেষ্ণা রায়, আমি যার সঙ্গে কাজ করছি, বলে তুমি সুদেষ্ণার সঙ্গে কথা বলো, এইসব ব্যাপারে মেয়েদের ইনস্টিংক্ট খুব ভালো, মানে ডিসিশন তুমি করবে কি করবে না। আমি বললাম না, আমি তো কথা বলেছি এর আগে, আমি করবো, মানে চাই, যদি আমাকে না নেওয়া হয় তাহলে আমি চাই। এটা খানিকটা মানে পড়ে পাওয়া 14 আনা হয় না, এই হয়ে গেছে আমার ক্ষেত্রে অন্তত। থ্যাংক ইউ। যতটা পেরেছি ওনাদের কাছ থেকে, যতটুকু জানা যায়, মানে রিলিজের আগে তো এর চেয়ে বেশি তো ওনারা বলবেন না, সেটা চেষ্টা করি। ডেফিনেটলি ম্যাজিক এই ছবিতে একটা খুব বড় ভূমিকা পালন করেছে, এবং আমি দেখছিলাম যে একটি মেয়ে ম্যাজিক দেখাচ্ছিলেন মহাজাতি সদনে, এবং বলছিলেন যে আপনি ওনার বাবাকে কথা দিয়েছিলেন যে কখনো যদি আমি ম্যাজিক রিলেটেড বা কোনো এরকম ছবিটা করি তাহলে গিয়েছিলাম, কারণ একবার মানে উনি গিয়ে দেখেছিলাম আমরা একটা হোটেলে গিয়ে একটা খাচ্ছিলাম, একটা দুপুরের লাঞ্চ খাচ্ছিলাম, তো তখন টেবিলে উনি ম্যাজিক দেখাচ্ছিলেন। তখন প্রিন্স শীল, মানে যিনি এখন আমাদের মধ্যে নেই, তো প্রিন্স শীল এবং তার জামাই, এবং তখন রোশনি ছিল না, মানে আমাদের দেখিয়েছিলেন, তখন একটা কার্ডও দিয়েছিলেন যে ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে আমরা আছি। তো তারপর যখন প্রয়োজন পড়লো তখন ওকে পেলাম না, কিন্তু ওর জামাইকে পেলাম এবং ওর মেয়েকে পেলাম রোশনি, যে তো বলাতেই রাজি হয়ে গেল। বাড়িতে একটা ম্যাজিক শো হলো, আমাদের যে ম্যাজিশিয়ান করছেন সুনীল তরফদার, মানে দেবনাথ, আমাদের দেবনাথ চট্টোপাধ্যায়, তিনি এলেন, ম্যাজিক ট্যাজিক দেখলেন, কারণ পুরো ব্যাপারটা খুব ঠিকঠাক হয়ে গেল। এই ছবিতে ম্যাজিক আছে যে এটা ছোটদের ছবি, এবং ফেলুদা, জটায়ু, তোপসে সবাই রয়েছে, এবং সন্দীপ রায়ের পরিচালনায় সেই ছবিটা। আর যাই হোক, মানে গরমকাল হোক বর্ষাকাল, এখন মাঝে মধ্যে নেমে যাচ্ছে, মিস করা যাবে না ছবিটা। ডেফিনেটলি আপনারা কেউ মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাই, থ্যাংক ইউ সো মাচ, এবং দেখে থাকুন